নমস্কার, ডাকবাংলা.com-এর পাতায় দূরপাল্লার এবারের পর্বে আপনাদের স্বাগত। মাথার উপর যখন মারাদোনা আছেন তখন ভয় পাবার কিছু নেই। যদিও মারাদোনার মতো বিশ্বজয় খুব কম মানুষই করেছেন। এই যে দূরপাল্লার গল্প, সেও তো টুকটুক করে জায়গাগুলো ঘুরে দেখার গল্প, কিন্তু তাতে কি আর বিশ্বজয় হয়? আমি ভাবছিলাম এই করে করে কতগুলো দূরপাল্লা হয়ে গেল। শুরু করেছিলাম এই তো সেদিন, যেন সঞ্চারীর ভাবনা ছিল, আমি তাতে সায় দিয়েছিলাম। দেখতে দেখতে এখন দেখছি দু হাতের করে গোনা যাচ্ছে না ভালো করে, এতগুলো দূরপাল্লা আমার বলা হয়ে গেছে। কিন্তু এই কয়েকটি শেষ পর্বে আমি যেটা শুরু করেছি, যেটা আমার করতে ভালোও লাগছে, সেটা হচ্ছে যে ছবির আগে, ছবি তুলতে পারার আগে যে সমস্ত স্মৃতি আছে সেগুলো তো কম দামি নয়। বরং ছোটবেলা বা বেড়ে ওঠার সময়কার অনেক স্মৃতি এমন যে সেগুলো আর ফিরে আসবে না, কারণ সেই জায়গাগুলো আর নেই, সেই মানুষজন আর নেই, সবচেয়ে বড় কথা পৃথিবী নামের সেই ঠিক গ্রহটাই আর নেই। তখনকার স্মৃতি যদি একটু তুলে আনতে পারি তাতে মন্দ কি। আজকের দূরপাল্লায় এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি এই উপরের মানুষটির মতোই, ডিয়েগো ম্যারাডোনার মতোই বিশ্বজয় করেছিলেন। তাকে নিয়ে এর আগেও বলেছি, হয়তো এর পরেও বলবো। তিনি উস্তাদ জাকির হুসাইন। প্রথমটা একটু শিবের গীত, ধান ভানার আগে যেটা গেয়ে নিতে হয়, সেটা হচ্ছে জাকিরজিকে সম্ভবত প্রথমবার একক বাজাতে শুনি একেবারে সামনে বসে। সেটা হচ্ছে আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি, টালিগঞ্জে যাদের প্রতিষ্ঠান। সেখানে আপনারা জানেন যে প্রতি বছর বাৎসরিক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা যখন খুব ছোট তখন থেকেই হচ্ছে, বা তার হয়তো আগে থেকেও হচ্ছে। তো বাবার হাত ধরে, আগেও বলেছি, বাবা যেহেতু সঙ্গীত সমালোচক ছিলেন যুগান্তর পত্রিকার এবং সবাই খুব সমাদর করতেন তাকে, বাবার হাত ধরে আমরা ঢুকে যেতে পারতাম যে কোনো আসরে। সেবার শুনলাম একটা সন্ধেবেলা জাকিরজি একক বাজাচ্ছেন, কিন্তু ধরনটা, অনুষ্ঠানের ছকটা খুব অন্যরকম। সেটা হচ্ছে শুরুতে সন্ধেবেলা 6টা সাড়ে 6টা নাগাদ সুলতান খাঁ সাহেব, উস্তাদ সুলতান খাঁ সাহেব, তিনি সারেঙ্গি বাজাবেন, সঙ্গতে উস্তাদ জাকির হোসেন, এবং তার পরবর্তী অনুষ্ঠানটি 15 মিনিটের একটা বিরতি, তার পরের অনুষ্ঠানটি উস্তাদ জাকির হোসেন তবলা লহরা বাজাবেন, সঙ্গ থেকে উস্তাদ সুলতান খাঁ সাহেব। অর্থাৎ তারা যে যার জায়গাতেই অধিষ্ঠিত থাকবেন। একজন প্রধান শিল্পী থেকে পার্শ্বশিল্পী হয়ে যাবেন, একজন পার্শ্বশিল্পী থেকে প্রধান শিল্পী হয়ে যাবেন। কেউই আসলে পার্শ্ব প্রধান কিছু নন, দুজনকেই মুগ্ধ হয়ে শুনতে যাওয়া। তো শুনতে গেছিলাম, সেই প্রথম উস্তাদ সুলতান খাঁ সাহেবের ছড়ের বিষাদ আমার বুক চিরে দিয়েছিল, এবং উস্তাদ জাকির হুসেনের বাজনার ঔজ্জ্বল্য আমার চোখ ঝলসে দিয়েছিল, মন ঝলসে দিয়েছিল। বাজিয়েছিলেন ভূপালি, আমার মনে আছে উস্তাদজি প্রথমে, এবং পরে যখন নগমা রাখছেন জাকির হোসেনের সঙ্গে তখন বাজিয়েছিলেন শিবরঞ্জনী। আর জাকিরজি তখন খ্যাতি এবং ওই বিশ্বজয়ের মধ্য গগনে, সারা পৃথিবী তাকে তার বোল দিয়ে চিনে গেছে। তার বয়স কত হবে তখন, হয়তো 39-40 এই রকম, যৌবনে আছেন। তুখোড় বাজিয়েছিলেন, এবং সেই প্রথম আমার যাকে বলে ক্রিকেটের পরিভাষায় ক্লিন বোল্ড, যে উইকেট পড়া নিয়ে কোনো সন্দেহ নেই কোথাও, আম্পায়ারকে দ্বিতীয়বার দেখাতে হয় না, সেই রকম উইকেট পড়ে গিয়েছিল মনের ভিতরটায়। 3টে উইকেট দুজন মিলে ফেলে দিয়েছিলেন। আমাদের পাশে বসে গান বাজনা শুনেছিলেন চুপটি করে আমার প্রিয় একজন অভিনেতা, আমার মনে আছে রবি ঘোষ মশাই। তিনি তখন আমার কাছে, আমার মতো ছেলে মেয়েদের কাছে বাঘা বাইন ছাড়া আর কী বা, কিন্তু ওই রকম গাম্ভীর্য দেখে আমি চমকেই গিয়েছিলাম। যে মানুষটি পর্দায় আমাদের অত আনন্দ দিতে পারেন, তার মুখ, তার উপস্থিতি যে অত সুগম্ভীর হতে পারে তা আমার ধারণাই ছিল না। এইটা গল্প নয়, গল্প হলো এই আমার জাকিরজিকে শোনবার একটা নেশা তৈরি হলো। সব অনুষ্ঠানে যে বাবার সঙ্গে ঢুকে পড়তে পারি তা নয়, সব অনুষ্ঠানে যে মা গাইছেন তাও নয় যে মায়ের সঙ্গে তল্পি বাহক হয়ে চলে যাব, বা মামা যে সব অনুষ্ঠানে গেলেই সঙ্গে আমার যাওয়া হচ্ছে তাও নয়, এবং সেই সমস্ত অনুষ্ঠানে গেলেই যে জাকিরজিকে শুনতে পাবো সেটাও তো নয়। জাকিরজি হয়তো অন্য অনুষ্ঠানে আসছেন, অন্য জায়গায় বাজাচ্ছেন, কিন্তু শুনতে তাকে আমায় হবেই। তখন একটা মুশকিল ছিল যে
টিকিট করা অনুষ্ঠানে টিকিট খরিদ করে যে গিয়ে বসবো সেই হাত খরচা ছিল না, এবং সেই রকম বিরাট সামর্থ্য সম্পন্ন পরিবারেরও আমরা কেউ ছিলাম না যে অত টাকা দিয়ে টিকিট কিনে গান বাজনা শুনবো, অথচ ইচ্ছে ষোলো আনা। আবার একটা সুবিধেও ছিল যে তখন কেউ আমাদের চিনত না। এখন যদি বা মুখ দেখে এক দুজন চিনে ফেলতেও পারেন, তখন তো কেউ চেনেন না, ফলে টুক করে ঢুকে পড়বার একটা সুযোগ ছিল। তা একবার হলো কি, আমার মনে আছে আমরা থাকতাম গড়িয়াতে, আর গড়িয়ার বাস টার্মিনাসের এপারে থাকতাম, আর ওপারটায় অর্থাৎ বাস টার্মিনাসের পিছনে শ্রীরামপুর নামের একটি পাড়া ছিল কেন এখনও আছে। সেই পাড়ায় আমার প্রথম স্কুল, এবং আমি যখন স্কুলের শেষ পর্যায়ে পড়ি, যখন আমি যাদবপুর বিদ্যাপীঠে পড়ি, তখন মধুমিতাদির কাছে ভূগোল পড়তে যাওয়া সেই পাড়ায়। শ্রীরামপুর কল্যাণ সমিতির পরেই ছিল তার বাড়ি, এবং পরে যখন ভূগোল আমি স্নাতক স্তরে বিষয় হিসেবে নির্বাচন করি, আশুতোষ কলেজে পড়ি, তখনও মধুমিতাদি সন্ধান দিয়েছিলেন আশিসবাবুর, অধ্যাপক আশিসবাবুর কাছে আমরা পড়তে যেতাম। তিনিও শ্রীরামপুর কল্যাণ সমিতি থেকে একটু দূরে থাকতেন, অর্থাৎ শ্রীরামপুরে আমার একটা পদাতিক যাতায়াত লেগেই থাকতো সাপ্তাহিকভাবে। মুশকিলটা হলো, এই শ্রীরামপুর কল্যাণ সমিতিতে যখন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হলো বিরাট বড় করে, প্রথমবার বাজাতে আসছেন শুনলাম উস্তাদ আশিস খাঁ সাহেব এবং উস্তাদ জাকির হোসেন সঙ্গতে। এই তো আমার মাথার পোকা গেল নড়ে। জাকিরজিকে 2-3 বার শুনে ফেলেছি, এখন মনে হচ্ছে না দেখলেই নয়। যেমন আবারও আমি বলছি, যেহেতু পোস্টারটা আছেই বারে বারে, এই মানুষটির, এই ঐশ্বরিক খেলোয়াড়ের খেলা একবার দেখার পরে কোনো ম্যাচ যতদিন তিনি খেলেছেন আমি মিস করিনি, আমরা কেউই মিস করিনি। তেমনি জাকিরজি যতদিন বাজাচ্ছেন আমাদের কারোরই মনে হতো যে ছেড়ে দিলে চলবে না, কে জানে আজ নতুন কি শোনাবেন, সেটা মিস করে গেলে পরে আর পাবো না। আর আশিস খাঁ সাহেব আসছেন, এর আগে তার পিতার বাজনা বহুবার শুনেছি, উস্তাদ আলী আকবর খাঁ সাহেব, কিন্তু উস্তাদ আশিস খাঁ সাহেবের বাজনা সামনে বসে শোনা হয়। তো সেই হলো সুযোগ। কিন্তু মুশকিল হচ্ছে, শ্রীরামপুর কল্যাণ সমিতি খুবই বড়োভাবে বিজ্ঞাপনদাতাদের নিয়ে আয়োজন করলো, ফলে টিকিটের দাম রাখলো বেশ চড়া। এখনকার অনুযায়ী নয়, কিন্তু তখনকার আমাদের যা পকেটের হাল সেই অনুযায়ী বেশ চড়া টিকিটের দাম। টিকিট সংগ্রহ করার কোনো উপায় নেই, এবং আমি জানি আমার মা বাবা হচ্ছেন শেষ দুজন মানুষ যারা ফোন করে কাউকে বলবেন যে আমাদের ছেলে একটু শুনতে যেতে চায়, জায়গা করে দিও। তারা দেবেন না, ওই নিজেরা যেটুকু করে নিতে পারো করে নাও, তার বেশি আমরা তোমাদের কিছু করে দিলে সেটা হয়তো অতিরিক্ত আয়োজন হয়ে যাবে, এইটা আমার বাবা মা মনে করতেন। সে সময় হয়তো অনেক মধ্যবিত্ত বাবা মায়েরাই ছেলে মেয়েদের এইভাবে মানুষ করতে চাইতেন, আমরা সেভাবেই বড় হয়েছি। কিন্তু আমার কথা হলো, আমি বাবার সাহায্যও পাবো না, এবং আমি টিকিটের যা দাম সেই টাকাও পাবো না। কিন্তু জাকির হোসেনকে কিভাবে পাবো, আশিস খাঁকে কিভাবে পাবো, এইটা আমায় ভাবতে হবে। শেষমেশ করলাম কি, একটা কুবুদ্ধি, যে বুদ্ধি তখনই আসতে পারতো মাথায়, আজকে হয়তো চুলের সঙ্গে সঙ্গে সেই বুদ্ধিগুলোও মাথা থেকে লোপ পেয়েছে, দুষ্ট বুদ্ধি অন্তত পেয়েছে। বাড়িতে একখানা বায়া এবং 3খানা তবলা ছিল, 3টে স্কেলের, কারণ মা যে ক্লাস করাতেন, ক্লাসের ছাত্রছাত্রীদের সঙ্গে বিভাশিস মামা, আমি তাকে মামাই বলতাম, বিভাশিস মামা নামক একজন তবলিয়া তবলা বাজাতে আসতেন নিয়মিত, ফলে 3-4টি স্কেলের তবলা বাড়িতে রাখতে হতো। সেদিনও ক্লাস আছে সন্ধেবেলা, আমি জানি 6টার মধ্যে বিভাশিস মামা আসবেন। তা আমি বি ফ্ল্যাটের যে তবলাটা ছিল একটু বড় মুখে, সেটাকে একটা সুন্দর তোয়ালে দিয়ে মুড়ে, কাউকে কিছু না বলে, তখনও বাড়িতে মা ঘুমোচ্ছেন, একটু পরে ক্লাস হবে, বাবা অফিসে গেছেন, আমি দিব্যি একটা ঝোলায় পুরে তবলাটা হাঁটতে হাঁটতে শ্রীরামপুর কল্যাণ সমিতির মাঠে পৌঁছে গেলাম। বিরাট আয়োজন, জাঁক জমক, হই হই, উস্তাদ আশিস খাঁ সাহেব এবং উস্তাদ জাকির হোসেন আসছেন। সে আর কি মারমার কাটকাট ব্যাপার, কারণ গড়িয়ার মতো জায়গায় সত্যি বলতে কি অত বড় উৎসব তার আগে কোনোদিন হয়নি। লোকে এদের শুনতে গেলে অনেক দূরে যেতে হয়, অনেক কাঠখড় পোড়াতে হয়, তারাই যে একেবারে ঘরের পাশের মাঠে এসে বসছেন, বাজাচ্ছেন, শোনাচ্ছেন, এটা ভাবা যায় না। তা আমি গিয়ে সেই ভিড়ের পাশে, যেটা আমার স্বভাবসিদ্ধ নয় সেইটা একটু আয়ত্ত করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে গাম্ভীর্য। কারণ যেভাবে আমাকে ঢুকতে হবে তার জন্য গাম্ভীর্যটা খুব জরুরি ছিল। তো 3টে দরজা করা আছে, 3 রকমের টিকিটের, বোধহয়
500, 250, 100 এরকম কিছু, আমি আন্দাজে বললাম, আমার ঠিক মনে নেই। আর একটা হচ্ছে একদম প্রথম দিকের দরজা, যেটা হচ্ছে আর্টিস্টস গেট, সব জায়গাতেই থাকে, শিল্পীরা সেখান থেকে ঢুকবেন। সবাই টিকিট কেটে, টিকিট দেখিয়ে বা কার্ড দেখিয়ে যার যার দরজা দিয়ে ঢুকছেন। আমি বাজনা শুরু হওয়ার একটু আগে একটা চায়ের ভাঁড় হাতে নিয়ে চাটা খেয়ে একটু আনমনে চায়ের ভাঁড়টা আবর্জনার জায়গায় ফেলে ব্যাগ কাঁধে নিয়ে দরজায় গিয়ে দাঁড়ালাম। দুজন শান্ত্রী, লম্বা চওড়া, তাদের রাখা আছে দরজায় স্বাভাবিকভাবেই, যাতে কেউ কার্ড বা টিকিট ছাড়া না ঢুকতে পারে। আর শিল্পীদের দরজা দিয়ে তো অন্য কারো ঢোকার কথাই না। তারা আমাকে আটকালেন যথারীতি, বললেন কার্ড কোথায়? বললাম কার্ড তো নেই। বললেন টিকিট কোথায়? বললাম টিকিট তো নেই। আমাকে একবার আপাদমস্তক দেখলেন। কলেজের ছাত্র, তখন ফার্স্ট ইয়ারে বোধহয় পড়ি, বা আমি ভুল বলছি, হয়তো তারও আগে হবে, ক্লাস 11 বা 12 এরকম। মানে ফার্স্ট ইয়ারে পড়াকালীনও একটু লজ্জা দেখা দিয়েছে, এইগুলো করতে পারতাম না। বোধহয় ক্লাস 10, 11, 12 নাগাদ অবধি লজ্জাটা একটু কম ছিল, সাহসটাও বেশি ছিল। এটা দুঃসাহস নেহাতে। তো তারা বললেন কার্ড নেই, টিকিট নেই, কিভাবে ঢুকবে হে? তুমি বলেই বললেন, কারণ ছেলে ছোকরা, তাকে আর আপনি সম্বোধন করার কষ্ট কেন করবেন? আমি বললাম আমি না ঢুকলে যে অনুষ্ঠানটা হবে না। তারা খুব অবাক হলেন। আমি তখন ব্রহ্মাস্ত্রটি ছাড়লাম। ঝোলাটা কাঁধ থেকে নামিয়ে ফাঁক করে তোয়ালেটা সরিয়ে ঝকঝকে তবলাটি দেখালাম। আমাদের বাড়িতে তবলা খুব যত্নে থাকতো। ঝকঝকে তবলাটি দেখালাম, দেখিয়ে বললাম যে জাকিরজির তবলাটা তো আমার কাছে, আমি তো ওর ছাত্র, উনি তো কলকাতায় এলে আমাদের বাড়ির তবলা নিয়ে বাজান, তো আমি তো তবলাটা নিয়ে এসেছি। এবার আপনি যদি আমাকে না ঢুকতে দেন, তাহলে আশিস খাঁ সাহেব বাজাতে পারবেন, কিন্তু জাকিরজি কীভাবে বাজাবেন? উনি তো বাজাতে পারবেন না। এবার ওরা বললেন যে এই কথা, ও এটা তো আগে বলবেন, তাহলে আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন, উনি তো এক্ষুনি স্টেজে উঠবেন। আমি বললাম আমি তো ঢুকতেই চাইছি, আমি তো জানি এক্ষুনি স্টেজে উঠবেন, আমাকে দিন ঢুকতে, না হলে তো উনি বাজাতে পারবেন না। তারা সসম্মানে স্যালুট করাটুকু বাকি রেখেছেন প্রায়, আমাকে দরজা ছেড়ে দিলেন। আমিও ব্যাগটা নিয়ে গট করে ঢুকে সামনের শাড়িটা ছেড়ে দিয়ে 2-3টে শাড়ি পরে মেঝেতেই ফরাস পাতা ছিল, সেখানে বসে পড়লাম এবং ব্যাগটা লুকিয়ে রাখলাম এবং প্রার্থনা করলাম মনে মনে যে কোনোভাবে যেন ওই শান্ত্রী দুজন অনুষ্ঠান চলাকালীন ভিতরে ঢুকে আমাকে দেখতে না পান, তাহলে তো কান ধরে হিড়হিড় করে টেনে আমাকে বার করে দেবেন। কপাল ভালো যে সেদিন শান্ত্রীরা বাইরেই পাহারা দিচ্ছিলেন, আর ভিতরে আমি পাহারা দিচ্ছিলাম চুরি করে আনা বাড়ির তবলা। সেদিন আবারও জাকিরজিকে মঞ্চে শোনা এবং প্রথমবার আশিস খাঁ সাহেবকে মঞ্চে শোনা। আমার গড়িয়ার বাড়ি থেকে শ্রীরামপুর কল্যাণ সমিতির মাঠ হেঁটে 10 মিনিট, কিন্তু 10 জীবনের কল্পনাকে পার করেছিলাম আমি ওই এক দুঃসাহসে ভর দিয়ে। এও কি দূরপাল্লা নয়?